কি অবস্থা সবার, বলো কেমন আছো? আর সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বলো। সাউন্ড শুনতে পাচ্ছ? ওকে, ঠিক আছে, সব কিছু ক্লিয়ার। যারা ফেসবুকে যুক্ত হয়েছো তারা একটু কমেন্ট করে দাও যে সাউন্ড ক্লিয়ার কিনা। ওকে, তাহলে গতিবিদ্যার আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। কলমের মুখটা কোথায় গেল? ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে গতিবিদ্যার দ্বিতীয় ক্লাসে। আমরা সাইকেল ওয়ানের নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। চ্যাপ্টারটার নাম গতিবিদ্যা, খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো আজকে গতিবিদ্যার হচ্ছে দ্বিতীয় ক্লাস। তো গত ক্লাসে আমি তোমাদের হচ্ছে গতির যে রাশিগুলো আছে সেগুলো সম্পর্কে একটু আইডিয়া দিয়েছিলাম, বিশেষ করে দূরত্ব, সরণ, তারপরে দ্রুতি, বেগ, গড় বেগ, গড় দ্রুতি, তারপরে হচ্ছে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক দ্রুতি। তো এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দিয়েছিলাম, তাই তো? এইবার আসো, আমরা মোটামুটি আজকের ক্লাসে গতির সমীকরণগুলা, গতির যে সূত্রগুলা বা গতির বিভিন্ন ধরনের গতির যে সমীকরণগুলো আছে সেই সমীকরণগুলা প্রমাণ করব, ঠিক আছে? সাউন্ড কই? সাউন্ড ঠিকই আছে, তুমি শুনতে পাচ্ছ না? তুমি একটু দেখো ঠিকঠাকভাবে। সাউন্ড এখানে আমি দেখতে পাচ্ছি, এই যে সাউন্ড এভাবে উঠছে নামছে দেখতে পাচ্ছি খুব ভালো করে। সাউন্ড ঠিকই আছে। তো চলো শুরু করি। শোনো, আমরা 9-10-এ দুই ধরনের গতি পড়ে আসছিলাম। একটা হচ্ছে সমবেগ বা শূন্য ত্বরণ, আর একটা হচ্ছে সমত্বরণ। আমরা সমবেগের একটা সূত্র দেখছিলাম, সূত্রটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। আর সমত্বরণের চারটা সূত্র দেখছিলাম। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এবং লাস্ট ওয়ান হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2s। তো এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো আমরা 9-10-এ কিন্তু দেখে আসছি। এইবার শোনো, এই সূত্রগুলো আমরা এখন আবার একটু প্রমাণ করব। 9-10-এ হ্যাঁ আমরা জানি, 9-10-এ করে আসছি, তারপরেও আমরা এই সূত্রগুলো আবার একটু প্রমাণ করব, আর এই গতির ক্ষেত্রগুলো আমরা আবার একটু বুঝতে চাই। তাহলে প্রথমে আসো 1 নম্বর, সেটা হচ্ছে সমবেগ। সমবেগ মানে কি? সমবেগ মানে শূন্য ত্বরণ, কোনো ত্বরণ নাই। যদি গাড়িটা সমবেগে চলে তাহলে তার বেগের কোনো পরিবর্তন হয় না। তাহলে বেগের পরিবর্তন না হলে বেগের কোনো পরিবর্তনের হারও নেই। বেগের পরিবর্তনের হার শূন্য, সেটাই ত্বরণ। যখন আমি তোমাকে বেগের কথা বলবো, তোমার চোখের সামনে কিন্তু একটা রাস্তা ভেসে উঠবে, যে রাস্তাটা একটা সরল রৈখিক রাস্তা। কেন? কারণ বেগ হচ্ছে সরণের পরিবর্তনের হার। বেগ সরণের পরিবর্তনের হার। তাহলে আমাদের সরণের পরিবর্তনের হার, সরণ কোন পথে হয়? একটা সরল রৈখিক পথে সরণ হয়। তাহলে বেগ, ত্বরণ, সরণ এগুলা যখনই বলবো, চোখের সামনে একটা সরল রৈখিক রাস্তা কিন্তু ভেসে উঠতে হবে। তো ধরো এইটা হচ্ছে একটা সরল রৈখিক রাস্তা। এই রাস্তায় একটা গাড়ি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে। তো গাড়িটা যখন যাত্রা শুরু করছে, যাত্রা শুরু করলো, সময় কাউন্ট করা শুরু করলাম আমরা, সেই সময়টা t1 ইকুয়াল টু 0, সময় কাউন্ট করা শুরু করলাম। তখন অতিক্রান্ত সরণ কত? কেবল যাত্রা শুরু করছে, তাহলে এখনো সরণ হয়নি, তাহলে সরণ s1 ইকুয়াল টু 0। এবার গাড়িটা এখান থেকে সমবেগে চলে। কিভাবে? সমবেগে। সমবেগে চলে এখানে পৌঁছাইছে। ওকে, তাহলে সমবেগে গাড়িটা এখান থেকে এখানে এসে পৌঁছাইছে। কত সময় পরে পৌঁছাইছে? ধরো এখানে যখন পৌঁছালো তখন সময়টা কত? তখন সময় t2, t2 ইকুয়াল টু t। এখান থেকে আমি সময় কাউন্ট করছিলাম, এখানে এসে আমি কাউন্ট শেষ করলাম। কত সরণ অতিক্রম করলে এই যে টোটাল এই যে সরল রৈখিক পথের দৈর্ঘ্যটাই হচ্ছে সরণ। তাহলে সরণ হচ্ছে s2 ইকুয়াল টু s, ঠিক আছে? পথটা কিন্তু সরল রৈখিক পথ, সরল রৈখিক পথ। আর সরল রৈখিক পথের এই যে সরল রৈখিক অতিক্রান্ত যে দূরত্ব, সেটাই তো আসলে সরণ। তো এইবার আসো, গাড়িটা চলছে সমবেগে, তাহলে ভি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, ভি ফিক্সড, ভি এর কোনো পরিবর্তন হয় নাই। তার মানে একই হারে গাড়ির বেগ বা সরণের পরিবর্তন হয়েছে। তার মানে ব্যাপারটা কেমন? একটা উদাহরণ দিয়ে বলি। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো 0-তে 0 ছিল, 0-তে 0, টি ইকুয়াল টু 0-তে সরণ 0।
যখন সময় 1 সেকেন্ড অতিবাহিত হয়েছে তখন গাড়ির অতিক্রান্ত সরণ ধরো 2 মিটার। যখন সময় আরও 1 সেকেন্ড মানে 2 সেকেন্ড, তখন গাড়ির অতিক্রান্ত দূরত্ব 4 মিটার, টোটালটা 4 মিটার। যখন সময় হচ্ছে আরও 1 সেকেন্ড মানে 3 সেকেন্ড তখন গাড়িটা অতিক্রম করছে 6 মিটার। এইভাবে যে দেখো প্রত্যেক সেকেন্ডে 2 মিটার 2 মিটার 2 মিটার 2 মিটার করে যাচ্ছে প্রত্যেক সেকেন্ডে। তাহলে প্রত্যেক সেকেন্ডে 2 মিটার করে গাড়িটা আগাচ্ছে, 2 মিটার করে গাড়ির সরণ হচ্ছে। তাহলে প্রত্যেকটা মুহূর্তে গাড়ির বেগের মান অর্থাৎ সরণের পরিবর্তনের রেটটা একই, প্রত্যেক সেকেন্ডে 2 মিটার, প্রত্যেক সেকেন্ডে 2 মিটার করে। তাহলে ব্যাপারটা কি, বেগ বা সরণের পরিবর্তন হার হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। কি কথা বুঝলে? একটা উদাহরণ দিয়ে বুঝাই দিলাম। এইভাবে গাড়িটা চলছে। আমি এখন এই গাড়ির জন্য তার গতির সূত্র লিখতে চাই। গতির সূত্র মানে ধরো বেগের সূত্র, বেগের সূত্র আর ত্বরণের সূত্র, গতির সূত্র মানে বেগের সূত্র আর ত্বরণের সূত্র, এইটা আমি লিখতে চাই। ওকে, এইবার তুমি বলো গাড়িটা যেহেতু সমবেগে চলছে তাহলে তার তাৎক্ষণিক বেগ বেশি নাকি গড় বেগ বেশি? তাৎক্ষণিক বেগ কম নাকি গড় বেগ কম? একটু চিন্তা করে বলো তো দেখি, একটু চিন্তা করে বলো তো দেখি। তাৎক্ষণিক বেগ এবং গড় বেগ, এটার মধ্যে কোনটা বেশি কোনটা কম? কোনোটা কম না কোনোটা বেশি না, দুটাই সমান। কেন? কারণ সমবেগে চলছে তো, ভি তো কনস্ট্যান্ট। তাহলে আমি এই পয়েন্টে যদি বেগ চিন্তা করি, যা এই পয়েন্টও বেগ তাই, এই পয়েন্টও বেগ তাই, সব সময় বেগ একই। তাহলে সব সময় বেগ একই হলে সব সময় তাৎক্ষণিক বেগ একই, একই মান। তাহলে আমি যদি টোটাল সরণকে টোটাল সময় ব্যবধান দিয়ে ভাগ করে গড় বেগটাও বের করি তাহলে সেটাও তো একই আসবে, সেটাও তো সমানই হবে। তাহলে সমবেগের ক্ষেত্রে গড় বেগ আর তাৎক্ষণিক বেগ একই। তাহলে আমরা বলতে পারি বেগ, শুধু বেগ বলতে আমরা কোনটা বুঝি জানো? আমি যদি যখন তোমাকে বলবো বেগ, শুধু বেগ বলতে তুমি কোনটা বুঝবা বলো তো? শুধু বেগ বললে আমরা তাৎক্ষণিকটাই বুঝি, বুঝছো? গড় বুঝি না। গড় তো একটা আনুমানিক মান, টোটাল সরণকে টোটাল সময় দিয়ে ভাগ করে একটা গড় মান আমরা পাই। কিন্তু আমি যদি কোনো মুহূর্তের কোনো এক্স্যাক্ট পয়েন্টের আমি অ্যাকুরেট বেগের মানটা চাই তাহলে সেইটাই তো তাৎক্ষণিক হওয়া উচিত। তাহলে বেগ বললে আমরা তাৎক্ষণিকটাকেই বুঝবো শুধু বেগ বললে। তাহলে বেগ ভি, এই ভি এটাকে গড় বেগ বলতেই পারি যেহেতু সমবেগে চলছে। তাহলে গড় বেগ ভি বার, গড় বেগ ভি বার। এবার গড় বেগের সূত্রটা কি? টোটাল সরণ এখান থেকে এই পর্যন্ত টোটাল সরণ বাই টোটাল সময়। তাহলে টোটাল সরণ ডেল এস আর টোটাল সময় ডেল টি। ঠিক আছে, টোটাল সরণ বাই টোটাল সময়। এবার ডেল এস এস টু মাইনাস এস ওয়ান, ডেল টি টি টু মাইনাস টি ওয়ান। এখন চিত্রে দেখো যে এস টু ইকুয়াল টু এস, এস ওয়ান ইকুয়াল টু জিরো, টি টু ইকুয়াল টু টি, টি ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে ভি ইকুয়াল টু এস বাই টি। তাহলে অতএব এস ইকুয়াল টু কি? সেই বিখ্যাত সূত্র 9-10-এ ব্যবহার করছো, এস ইকুয়াল টু ভিটি। এই হচ্ছে সমবেগের সূত্র। কি ক্লিয়ার? সমবেগের সূত্র প্রমাণ হয়ে গেল। সমবেগে দেখো এটা বেগের সূত্র থেকে আসছে, বেগ। এইবার আসো ত্বরণের সূত্র। সমবেগে ত্বরণের সূত্র, তাহলে ত্বরণ হচ্ছে এ। তাহলে ত্বরণ এ ডেল ভি বাই ডেল টি, ডেল ভি বাই ডেল টি, বা যদি তাৎক্ষণিক বলো তাহলে ডিভি বাই ডিটি। কথা বুঝছো? যদি তাৎক্ষণিক ত্বরণ বলি তাহলে ডিভি বাই ডিটি। ভাই ডিভি কত? ডিভি বা ডেল ভি যেটাই বলো না কেন, ডিভি বা ডেল ভি যেটাই বলো না কেন তুমি, কত? জিরো। বেগের তো কোনো পরিবর্তন নেই, সমবেগ সবসময় একই। তাহলে উপরে এটা যদি জিরো হয় তাহলে ত্বরণ কত হবে? শূন্য হবে। তাহলে ত্বরণের সূত্র কি? ত্বরণের সূত্র হচ্ছে এ ইকুয়াল টু জিরো। এটাই ত্বরণের সূত্র। ঠিক আছে, এটাই ত্বরণের সূত্র। ওকে, তাহলে গেল সমবেগের ব্যাপারটা গেল। ক্লিয়ার? এইবার আসো সমত্বরণ। গাড়ির বেগ এবার সমান না, গাড়ির বেগ এবার বাড়ছে, গাড়ির বেগ বাড়ছে, সবসময় একই নেই। এখানে যেমন আমি উদাহরণ দিয়ে বলতেছিলাম যে এইখানে গাড়িটা সবসময় একই বেগে চলতেছে। এখান থেকে যাত্রা শুরু করলো টি ইকুয়াল টু জিরো, এটা ধরো টি ইকুয়াল টু টি। তাহলে মনে করো এখানে টি 1 সেকেন্ড, টি 2 সেকেন্ড, ঠিক আছে, টি 2 সেকেন্ড, টি 3 সেকেন্ড। প্রত্যেক 1 সেকেন্ড পর পর, প্রত্যেক সেকেন্ড অতিক্রান্ত সরণের মান কিন্তু প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক 1 সেকেন্ড পর পর অতিক্রান্ত সরণের মান কিন্তু 2 মিটার। যেমন জিরোতে জিরো, যখন 1 সেকেন্ড তখন অতিক্রান্ত দূরত্ব এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 2 মিটার। অতিক্রান্ত দূরত্ব টোটালটা 2 মিটার। তারপরে যখন এখানে পৌঁছাইছে এখান থেকে এইটুকু এটা হচ্ছে 4 মিটার, 4 মিটার।
যখন এখানে পৌঁছাইছে এখান থেকে এইটুকু, তাহলে এইটুকু হচ্ছে 6 মিটার, এইভাবে গেছে। তাহলে দেখো বেগটা সেম ছিল, বাট এবার কিন্তু সেম না। এবার সেম না, দেখো ভালো করে বুঝবা কিন্তু জিনিসটা। এখান থেকে এই দূরত্ব 2 মিটার, এখান থেকে এই দূরত্ব 2 মিটার, এখান থেকে এই দূরত্ব 2 মিটার, এখান থেকে এই দূরত্ব এই যে 2 মিটার, এইভাবে গেছে। এটা হচ্ছে সমবেগ। দেখো 0 থেকে 1 সেকেন্ডের দূরত্ব যা, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের দূরত্ব তাই, 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের দূরত্ব তাই। কিন্তু এবার ঘটনা যেটা ঘটছে, সেটা হচ্ছে এরকম, এখান থেকে গাড়ি রওনা দিছে t = 0। তাহলে এবার এইটা মনে করো t = 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব ধরো 2 মিটার, 2 মিটার অতিক্রম করছে, 1 সেকেন্ডে 2 মিটার অতিক্রম করছে। এখানে যখন ছিল তখন s ছিল 0, এবার 1 সেকেন্ডে 2 মিটার গেছে। এবার পরবর্তী 1 সেকেন্ডে কিন্তু 2 মিটার যায় নাই, পরবর্তী 1 সেকেন্ড ধরো t = 2 সেকেন্ড, তখন কিন্তু আর 2 মিটার যায় না। এখান থেকে এইটুকু দেখো 2 মিটার ছিল, কিন্তু এরপরে এখান থেকে এইটুকু আর 2 মিটার হয়নি। তার মানে কি হলো, গাড়ি আরো বেশি জোরে টানছে, আরো বেশি স্পিডে টানছে। কি কথা বুঝতে পারছো? তারপরে এইখান থেকে ধরো 3 সেকেন্ড এখানে আরো বেশি, t = 3 আরো বেশি। তাহলে দেখো প্রত্যেক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কিন্তু সমান হচ্ছে না, এবার বেগ কিন্তু সেম থাকছে না। তাহলে এবার বেগটা বাড়ছে, কিন্তু বেগটা কেমন হারে বাড়ছে? সমহারে বাড়ছে, অর্থাৎ বেগটা কনস্ট্যান্ট হারে বাড়ছে। তো এইটা নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। তাহলে 2 নম্বর দিয়ে লিখো, 2 নম্বর দিয়ে লিখো সমত্বরণ। সমত্বরণ, সমত্বরণ হচ্ছে সমান হারে বেগ বাড়ছে, আর সমমন্দন মানে বেগটা কমছে। ঠিক আছে, একই হারে বেগটা কমছে। তাহলে চিন্তা করো একটা গাড়ি, এই হচ্ছে সরল রৈখিক রাস্তা, একটা গাড়ি এখান থেকে রওনা দিল, গাড়িটা এখানে গিয়ে ধরো পৌঁছাইল। তাহলে t1 = t, পৌঁছাইতে সময় লাগলো t2, সরি t1 = 0, এখান তো টাইম কাউন্ট শুরু করলাম। t2 = t, s1 = 0, s2 = s। গাড়িটা এবার কিন্তু সেম বেগে চলে নাই। যখন ধরো যাত্রা শুরু করছে সেই সময়ের আদি বেগ ইউ, আর এখানে গিয়ে ধরো পৌঁছায় যেটা টি সময় পরে যদি আমি গাড়ির বেগটা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে ভি। সরল রৈখিক রাস্তা কিন্তু বেগের অভিমুখ কিন্তু চেঞ্জ করা যাবে না, সরণের কথা বলতেছি, সরল রৈখিক রাস্তা। তাহলে ইউ যেদিকে ভিও কিন্তু সেই দিকে, মাথায় রাখিও, ইউ যেদিকে ভিও কিন্তু সেই দিকে। এবার ত্বরণ এ ফিক্সড, ত্বরণ এ ফিক্সড বা এ কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট ত্বরণ। ওকে, এইবার আসো আমরা এর ক্ষেত্রে এবার বেগ, ত্বরণ এগুলো সূত্র লিখতে চাই। আদিবেগ ইউ, আচ্ছা আদিবেগ বলো তো এইটা মানে কি আসলে? অনেকে চিন্তা করো, তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো যে চিন্তা করো ভাই একটা গাড়ির আদিবেগ কিভাবে থাকে? আদিবেগ তো 0 হওয়া উচিত। আদিবেগ মানে কি? গাড়ি যখন চলা শুরু করতেছে তখন সেই মুহূর্তের বেগ, তাই না আদিবেগ? তো গাড়ি যখন চলা শুরু করে সেই মুহূর্তে গাড়ির বেগ তো 0, সেই মুহূর্তে গাড়ির বেগ তো 0। সাউন্ড ক্লিয়ার কি না? এই সাউন্ড ক্লিয়ার না? ক্লিয়ার না? আবার বলো ক্লিয়ার, আবার কেউ বলে ক্লিয়ার, ক্লিয়ার, এই ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, ঠিক আছে। ক্লিয়ার আবার ক্লিয়ার না, কি বলো তোমরা, পাগল হয়ে গেছো? দেখো তো এবার ক্লিয়ার কিনা, এবার ক্লিয়ার? চেঞ্জ করলাম, যদি ক্লিয়ার না হয় কিছু করার নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে কোন একটা গাড়ির আদিবেগ কেমনে থাকে? কোন একটা গাড়ি যখন চলা শুরু করে, তখন তো আদিবেগ 0 হওয়া উচিত। আদিবেগ তো 0, গাড়ি তো স্থির থেকে যাত্রা শুরু করলো। তাহলে তুমি আদিবেগটা আসলে বোঝো নাই, 9-10 গ্যাপ আছে। শোনো, আদিবেগ মানে গাড়ি চলা শুরু করার সময়কার বেগ না। আদিবেগ মানে সময় গণনা শুরুর মুহূর্তে বেগ, যখন তুমি টাইম কাউন্ট করা শুরু করছো। ধরো একটা গাড়ি চলতেছে এই রাস্তায়, তুমি মনে করো এখানে দাঁড়ানো আছো, তুমি এখানে দাঁড়ানো, গাড়িটা এইখান থেকে চলা শুরু করছে,
কেউ একজন ধরো এখানে দাঁড়ানো আছে, গাড়িটা এখান থেকে চলা শুরু করছে, তার মানে এখানে তার বেগটা ছিল 0 মিটার পার সেকেন্ড। চলতেছে চলতেছে, গাড়িটা যখন এখান থেকে অতিক্রম করতেছে, যখন তোমার সামনে দিয়ে অতিক্রম করতেছে, তখন গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড। গাড়িটা মনে করো আরও কত দূর যাবে আর কি। হ্যাঁ, এইবার আমি যদি একে হিসাব করতে বলি, একে যদি হিসাব করতে বলি, এখান থেকে টাইম কাউন্ট করা শুরু করছে, তাহলে যখন টাইম কাউন্ট করা শুরু করছে তখন এখান থেকে হিসাব, এখান থেকে কত দূর গাড়ি গেল। তো ও যখন এখান থেকে হিসাব করবে, সময়টা যখন সে এখান থেকে নিবে, তখন এই মুহূর্তের বেগ আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। কিন্তু এই মুহূর্ত থেকে হিসাব করতেছে না, হিসাব করতেছে তার সামনে দিয়ে গাড়িটা যখন অতিক্রম করে গেল সেই মুহূর্ত থেকে। তো সেই মুহূর্তে ও যখন দেখছে, তখন কি গাড়িটাকে স্থির দেখছে? না, গাড়িটাকে চলতে শুরু করছে। ও চলা অবস্থায় বেগ দেখছে 10 মিটার পার সেকেন্ড, সেই মুহূর্তে সময় গণনা শুরু করছে। তাহলে তার হিসাব হবে এখান থেকে, এই পয়েন্ট থেকে হিসাবটা হবে। তো এই পয়েন্ট থেকে হিসাব করলে ওই পয়েন্টের, ওই যে শুরুর যখন থেকে হিসাবটা শুরু করলো, সেই পয়েন্টের যে বেগটা ছিল সেটাই তার আদিবেগ। তাহলে আদিবেগ মানে সময় গণনা শুরুর মুহূর্তে বেগ। বুঝলা কিনা? ক্লিয়ার? তাহলে এখন আসো, এখান থেকে এবার আমরা হিসাব করব। দেখো আমাদের 4টা সূত্র, v = u + at, এই একটা সূত্র, এইটা আমরা প্রমাণ করব। ঠিক আছে? অনেকে বলে ভাই আগেই তো সূত্র লিখে ফেললেন, তাহলে প্রমাণ করবেন কেমনে? আচ্ছা ধরো লিখি না, ঢেকে রাখো, এটা ঢেকে রাখো। তাহলে এখন আসো বেগ। তাহলে বেগ ভি, সরি বেগ বলতেছি, ত্বরণ, ত্বরণ এ, বেগের পরিবর্তনের হার ভাই del v / del t। আদি বেগ ইউ, শেষ বেগ ভি, বেগের পরিবর্তন a = v - u ডিভাইডেড বাই del t। del t মানে t - 0, t - 0। তাহলে অতএব v - u, v - u = at, v - u = at। তাহলে অতএব v = u + at। তাহলে প্রমাণ হয়ে গেল, প্রুভড। এই যে সূত্র, v = u + at। ঠিক আছে? এবার আসো 2 নম্বর। 2 নম্বর হচ্ছে s = u + v ডিভাইডেড বাই 2 * t। এটা 2 লাইনের প্রমাণ, এটা 2 লাইনের প্রমাণ। একই চিত্র, নতুন করে চিত্র আঁকতে হবে না, এই যে এই চিত্রই। তাহলে দেখো, আমি তোমাকে গত ক্লাসে একটা কথা বলছিলাম, গত ক্লাসে পড়াইছিলাম, যদি গাড়ি একই সরল রেখায় চলে এবং বেগের অভিমুখ যদি পরিবর্তিত না হয়, তাহলে গড় বেগই হচ্ছে মধ্যবেগ, গড় বেগটাই মধ্যবেগ। তো মধ্যবেগটা কত ছিল? v + u ডিভাইডেড বাই 2, দুইটা যোগ করবা, v আর u যোগ করে 2 দিয়ে ভাগ দিবা। তাহলে এখন আসো, আমরা জানি বেগ v, বেগ v, এই যে গড় বেগ v বার, গড় বেগ, এটা হচ্ছে del s ডিভাইডেড বাই del t, গড় বেগ। তাহলে গড় বেগ v বার, গড় বেগ v বার del s ডিভাইডেড বাই del t। তাহলে v বার del s এর মান s - 0, টোটাল সরণ s - 0, t - 0, সময় ব্যবধান t - 0। তাহলে ভাই s = v বার t। এবার এই v বারটাই কি? গড় বেগ। তো কি বলা হয়েছিল? গড় বেগ মধ্যবেগের সমান হবে। তাহলে v + u ডিভাইডেড বাই 2, আদিবেগ আর শেষ বেগ যোগ করে 2 দিয়ে ভাগ দিলেই তো গড় হিসাব হয়। তাহলে যে গড় বেগ v বারের জায়গায় এটা বসাই দিতে পারি। তাহলে অতএব s = v + u ডিভাইডেড বাই 2 * t। এই যে প্রমাণিত, s = v + u ডিভাইডেড বাই 2 * t। ডান। ক্লিয়ার? 9 10-এ করা সহজ জিনিস, খুবই 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 সহজ জিনিস। ওকে, এইবার আসো 3 নম্বর। চিত্র কিন্তু একই চিত্র, ওই চিত্রই আছে। এবার সি, সেটা হচ্ছে s = ut + ½ at², s = ut + ½ at²। তাহলে দেখি এটা প্রমাণ করতে পারি কিনা আমরা। দেখো একটু আগে তুমি প্রমাণ করে আসলা, s = v + u ডিভাইডেড বাই বা u + v, যেটাই বলো না কেন, u + v ডিভাইডেড বাই 2 * t। ওকে, প্রথম সূত্রে পাইলাম v = u + at, দুইটা এবার জোড়া লাগাই দিবা, দুইটা এবার জোড়া লাগাই দিবা। তাহলে s = u + v, v হচ্ছে u + at, v এর মানটা বসে দিলাম, ডিভাইডেড বাই 2 * t। এবার s = u + u, 2u ডিভাইডেড বাই 2 প্লাস at ডিভাইডেড বাই 2, ভেঙে দিলাম আর কি।
তাহলে এস ইকুয়াল টু এটা ইউ আর তার সাথে গুণ টি, তাহলে ইউ টি, টু টু কাটাকাটি গেল, তাহলে ইউ তার সাথে গুণ টি প্লাস এখানে হাফ এ টি ইন্টু টি, তাহলে এ টি স্কোয়ার, এ টি স্কোয়ার। তাহলে এই হচ্ছে সূত্র, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ক্লিয়ার? 4 নম্বর সূত্র, ডি নম্বর, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভায়া 2as প্লাস 2as। এবার আসো এইটাও সহজ জিনিস, প্রমাণ খুবই সহজ। এস ইকুয়াল টু, এই যে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বা ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি না, আর ত্বরণ এ সমান সমান বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই 2, সরি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, এই যে টি মাইনাস জিরো আর কি, তো টি মাইনাস জিরো মানে তো টি। তাহলে এখান থেকে টি সমান সমান কত আসে, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। তাহলে এস ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই 2 আর টি হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। তাহলে এটা এস, নিচে 2 ইন্টু এ গুণ ভি প্লাস ইউ ভি মাইনাস ইউ, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। কোনাকুনি লাগাই দাও, গুণ লাগাই দাও, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as, আমাদের লাগবে ভি স্কোয়ার ইকুয়াল টু কত, ইউ স্কোয়ারকে ওই পাশে নিয়ে যাও, ইউ স্কোয়ার প্লাস 2as, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র। তাহলে সমতরণের এই যে 4টা সূত্র, সমতরণের এই যে 4টা সূত্র, বুঝলা? এবার অনেক বলে ভাই এটা তো তরুণের জন্য করলেন, সমমন্দন হইলে কি হবে? ভাই সমমন্দন হলে যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে মাইনাস হবে, যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে কি হবে, মাইনাস হবে। ত্বরণ হচ্ছে এ বৃদ্ধি পজিটিভ আর মন্দন হচ্ছে নেগেটিভ, তাহলে যেখানে এ আছে সেখানে একটা মাইনাসে বসাই দিবা। তাহলে এই সূত্রটা হবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s, এই সূত্রটা হবে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। কি ক্লিয়ার? ভাইয়া ভেক্টর সাইন দেওয়া লাগবে না, না আপাতত ভেক্টর সাইন, আমরা তো মান নিয়ে কাজ করছি, ভেক্টর সাইন দেওয়া লাগবে না, আমরা এখানে তো মান নিয়ে কাজ করছি। ভেক্টর মেথডে আমরা দেখবো, ভেক্টর মেথডে প্রমাণ টমান দেখবো, আস্তে আস্তে দেখবো, আপাতত তো মান নিয়ে কাজ করছি, সুতরাং কোনো ভেক্টর সাইন আপাতত দিতে হবে না। ভরবেগের পরিবর্তনের হারকে কি বলে? গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে প্রযুক্ত বল, আর ভরবেগের পরিবর্তন হচ্ছে বলের ঘাত। না, উত্তর দিয়ে দিলাম, নিউটনের বলবিদ্যা অধ্যায় আছে। ওকে, এইবার শোনো, এই যে 4টা সূত্র আমরা জানলাম না, এই 4টা সূত্রের কিন্তু একটা কাহিনী আছে। দেখো, চলক রাশি হচ্ছে শেষ বেগ ভি, সময় টি, ত্বরণ এ, সরণ এস, বুঝলা? ভি টি, অনেকে বলতে পারে ভাই ইউ, দেখো ভি এটা হচ্ছে যে কোনো সময়ের বেগ, ইউ তো আদি বেগ, ওটা তো কনস্ট্যান্ট, কিন্তু ভিটা তো আর কনস্ট্যান্ট না, ভি তো কোন সময়ের বেগ আমি চাইতেছি ওটাই আমরা বের করতে চাই, বা একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট বেগ আর কি, যে টি সময় পর বেগ কত, ভি। তাহলে ভি টি এস আর এ 4টা। তুমি দেখো এখানে যে 4টা সূত্র আমরা শিখলাম, প্রত্যেকটা সূত্রে একটা একটা করে মিসিং। এই সূত্রে তাকাও, দেখো টি নাই, তাহলে যখন কোনো ম্যাথ ট্যাথ করবা দেখবা টি যখন নাই তখন চেষ্টা করতে হবে এই সূত্র দিয়ে করার, মানে এটা মানে কোন সূত্র খাটাবো, দেখবা ব্রেনে কাজ করবে যে ও আচ্ছা এই সূত্র খাটাইতে হবে। তারপরে হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ ডি স্কোয়ার, এখানে কি নাই, এখানে ভি নাই, এখানে শেষ বেগ ভিটা নাই, ঠিক আছে? তারপরে এই সূত্রে দেখো এস ইকুয়াল টু ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি, ত্বরণ নাই, এ নাই। আবার এই সূত্রে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, সরণ এস নাই। তাহলে প্রত্যেকটা সূত্রে একটা করে মিসিং। তো ম্যাথ করার সময় একটু চোখ কান খোলা রেখে বুঝে বুদ্ধি খাটাতে কোন সূত্র দিয়ে করলে হয় সেটা বুঝতে হবে, এটা প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি আমরা বুঝে যাব। এইবার একটা জিনিস, মূল কথায় এখন আসি। এই যে আমরা 9-10-এ শেখা গতিসূত্রগুলো প্রমাণ করলাম এই 9-10-এর মেথডে। এখন কথা হচ্ছে এই মেথড দিয়ে আমরা আসলে গতিবিদ্যায় বেশি দূর আগাইতে পারবো না। গতিবিদ্যার পরতে 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 আমাদের অন্তরীকরণ অর্থাৎ ক্যালকুলাসের বিদ্যাটা লাগবে, ঠিক আছে? ক্যালকুলাসের বিদ্যাটা লাগবে। শুভ্র ক্লাসে আছি যে, ক্লাসে ক্লাসে ফোন দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের প্রত্যেকটা
কাজেই এখন ক্যালকুলাস লাগবে, ক্যালকুলাসের সাহায্য লাগবে, বুঝতে পারছো? তো ক্যালকুলাস ছাড়া আমরা সামনে কিন্তু আগাইতে পারবো না। যেমন দেখো, স্মরণের পরিবর্তনের হার হচ্ছে বেগ। এই যে পরিবর্তনের হার কে বের করে? অন্তরীকরণ, তো লাগবে। বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ, তাহলে ত্বরণ অন্তরীকরণের সাহায্যে বেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা ত্বরণ পাবো। তাহলে আমাদের এখন অন্তরীকরণ লাগবেই। তাহলে তোমাকে আগে আমি একটা সুন্দর করে একটা ফ্লো চার্ট দেখাই দিই যে কিভাবে কি হবে। দেখো, স্মরণ, স্মরণ হচ্ছে এস, তাহলে এর পরিবর্তনের হার হচ্ছে বেগ, বেগ হচ্ছে ভি। বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ, এ হচ্ছে ত্বরণ। আমি যদি স্মরণকে সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে ডিডিটি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে পাওয়া যাবে বেগ। এই যে পরিবর্তনের হার বের করব, ডিফারেন্সিয়েট করব, তাহলে স্মরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে বেগ সময়ের সাপেক্ষে পরিবর্তনের হার। আবার বেগকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করা হয় কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে, তাহলে পাওয়া যাবে ত্বরণ। এবার ত্বরণে মানে অন্তরীকরণের, ডিফারেন্সিয়েশনের উল্টা গাণিতিক প্রক্রিয়া কি? যোগজীকরণ। তাহলে যোগজীকরণ, যেমন যোগের বিপরীত বিয়োগ, গুণের বিপরীত ভাগ, ঠিক তেমনি অন্তরীকরণের বিপরীত যোগজীকরণ। তাহলে আমি যদি ত্বরণকে যোগজীকরণ করি, যোগজীকরণ চিহ্ন হচ্ছে এইটা, এই যে তোমাদের জানার কথা, কারণ আমি যোগজীকরণ তো পড়াইছি, ইন্টিগ্রেশন তো পড়াইছি। যোগজীকরণ চিহ্ন কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে, যে ডিটি। তাহলে ত্বরণকে আমি যোগজীকরণ করব সময়ের সাপেক্ষে, বেগ পাবো। বেগকে আরেকবার যোগজীকরণ করব সময়ের সাপেক্ষে, তাহলে আমি স্মরণ পাবো। এই হচ্ছে কাজ। কি কথা বুঝছো? তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা দাঁড়াইলো ভি ইকুয়াল টু, এখানে আলাদা করে লিখি, ভি ইকুয়াল টু ডিডিটি অফ এস। এই যে এস কে ডিফারেন্সিয়েট করলে বেগ। তারপরে গিয়ে এ ইকুয়াল টু ডিডিটি অফ ভি, ডিডিটি অফ ভি। বেগকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ত্বরণ। এইবার যদি আমি ধরো বেগ চাই, বেগ কাকে? ত্বরণকে কি করলে? ইন্টিগ্রেশন করলে। এই যে ত্বরণকে এ কে টি এর সাপেক্ষে ডিটি ইন্টিগ্রেশন করলে পাবো বেগ। তারপরে স্মরণ এস, তাহলে কাকে? বেগকে সময়ের সাপেক্ষে, বেগকে সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেট করলে পাবো হচ্ছে স্মরণ। বুঝলা ভাই? আপনার নেট একটু প্রবলেম, দেখি আমি নেটের লাইনটা চেঞ্জ করব, দু একদিন দেখি খুবই ডিস্টার্ব দিচ্ছে। কেন যে এই কাজটা করতেছে জানি না, খুবই ডিস্টার্ব দিচ্ছে। লাইনটা চেঞ্জ করব, আজকে একটু কষ্ট করো, নেক্সট দিন থেকে আশা করি ভালো নেট পাবো। তাহলে গেল এটা, শেষ। এখন আসো, আমরা এই যে সূত্রগুলা প্রমাণ করছি, এগুলো আমরা আরেকবার একটু করব, কিন্তু কিসের সাহায্যে? ক্যালকুলাসের সাহায্যে। তাহলে লিখো, ক্যালকুলাসের সাহায্যে গতির সূত্র প্রমাণ, গতির সূত্রগুলো প্রমাণ, ক্যালকুলাসের সাহায্যে গতির সূত্রগুলো প্রমাণ করব। এক নম্বর, ধরো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটাই প্রমাণ করব। তাহলে একটা চিত্র আঁকতে হবে, সরল রৈখিক রাস্তা, এখান থেকে একটা গাড়ি চলা শুরু করছে, গাড়িটা টি সময় পর এখানে পৌঁছাইছে। তাহলে চলা শুরু করলো t1 ইকুয়াল টু 0, বা t1ই রাখতে পারো, t1 ইকুয়াল টু, আচ্ছা 0 দাও, শুরু। আর t2 ইকুয়াল টু ধরো t, এখানে s1 ইকুয়াল টু 0, s2 ইকুয়াল টু s। আদি বেগ u, শেষ বেগ v, ত্বরণ এ ফিক্সড, এ কনস্ট্যান্ট। তাহলে ত্বরণ এ ইকুয়াল টু, আমরা জানি কি এ সমান সমান, একেবারে ডিফারেন্সিয়েশন দিয়ে বলো, বেগের পরিবর্তনের হার, তাহলে বেগকে ডিফারেন্সিয়েট করতে হবে, ডিডিটি অফ ভি। এইবার আসো একটা কাজ করি, কোনাকুনি, এটা ডিভি আর এটা এ ডিটি, কি করলাম? কোনাকুনি গুণ করে দিলাম, ডিভি সমান সমান এ ডিটি। এইবার ইন্টিগ্রেশন করব, এই যে ডিভি থেকে ভি পাবো,
ইন্টিগ্রেশন করে। তাহলে তো ভাই এই পাশেও ইন্টিগ্রেশন করতে হবে। ভালো করে বুঝবা, লেখাবাদ, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন তার লিমিট বসাইতে হবে, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন তার লিমিট বসাইতে হবে। ওকে, দেখো ডিভি, ডিভি বেগের সাপেক্ষে, বেগের লিমিট বসাইতে হবে। ইন্টিগ্রেশন করতে লিমিট বসাইতে হয়, মনে আছে? মনে আছে? লিমিট বসাইতে হয়, লোয়ার লিমিট আপার লিমিট। তাহলে এইখান থেকে এখানে গেছে না, বেগের লিমিট, লোয়ার লিমিট আদি বেগ ইউ, আপার লিমিট শেষ বেগ ভি। তাহলে বেগের লিমিট ইউ থেকে ভি। এ ডিটি কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে, সময়ের লিমিট 0 থেকে টি, 0 থেকে টি। এই যে লিমিট বসাই দিলাম। এখন ইন্টিগ্রেশন কাজ। তাহলে ডিভিকে ইন্টিগ্রেট করলে কত হয়? মনে টনে আছে না ভুলে গেছো? ডিএক্সকে ইন্টিগ্রেট করলে কত হয়? এক্স। মনে করে দেখো, ঠিক আছে? এটা সূত্র কিন্তু। ডিএক্সকে ইন্টিগ্রেট করলে কত হয়? এক্স। ডিএক্সকে ইন্টিগ্রেট করলে এক্স হয়। তারপরে যদি বলি এক্স ডিএক্সকে ইন্টিগ্রেট করলে কত হয়? তাহলে এক্স এর পাওয়ার 1 আছে, বাড়বে, এক বাড়বে, 1 + 1 2 ডিভাইডেড বাই 2 এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে ডিভিকে ইন্টিগ্রেট করলে কি হয়? ডিভিকে ইন্টিগ্রেট করলে ভি হয়। ডিভিকে ইন্টিগ্রেট করলে ভি হয়, যার লোয়ার লিমিট ইউ, আপার লিমিট ভি। এ ত্বরণ গেল বাইরে, ত্বরণ ধ্রুবক গেল বাইরে। এই যে ধ্রুবক সে বাইরে আসবে। কেন ত্বরণ ধ্রুবক? এই যে এ তো ফিক্সড, সমত্বরণের কথা বলা হচ্ছে। এ গেল বাইরে, ডিটিকে ইন্টিগ্রেট করবো, এই যে ডিটিকে ইন্টিগ্রেট করবো। তো ডিটিকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে? টি। ডিএক্স ইন্টিগ্রেশন যদি এক্স পাওয়া যায়, তাহলে ডিটিকে ইন্টিগ্রেট করলে টি পাওয়া যাবে, যার লোয়ার লিমিট 0, আপার লিমিট টি। এবার মান বসাইতে হবে। ভি এর মান একবার বসাবো ভি, আপার লিমিট। ভি এর মান একবার বসাবো ইউ, মাঝখানে মাইনাস। তারপরে এ গেল বাইরে, টি এর মান একবার বসাবো টি, টি এর মান একবার বসাবো 0, মাঝখানে মাইনাস। তাহলে এবার দেখো ভি মাইনাস ইউ ইকুয়াল টু এ ইন্টু টি। তাহলে অতএব ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। ক্যালকুলাস দিয়ে প্রমাণ হয়ে গেছে। এই ক্যালকুলাস দিয়ে সূত্র প্রমাণ হয়ে গেছে। ভি মাইনাস ইউ ইকুয়াল টু এ টি, ক্যালকুলাস দিয়ে প্রমাণ, যেটা তুমি 9 10-এ করে আসছো। বুঝতে পারছো? ক্লিয়ার? চলো তাহলে আরেকবার একটু রিপিট করি। এ ইকুয়াল টু ডিভি ডিটি, কোনাকুনি গুণ করলাম, ডিভি ইকুয়াল টু এ ডিটি। দুই পাশে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম। এখানে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, টি এর লিমিট বসালাম, লোয়ার লিমিট আপার লিমিট। এখানে বি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, লিমিট বসালাম, লোয়ার লিমিট আপার লিমিট। ডিভিকে ইন্টিগ্রেট করলে ভি, লোয়ার লিমিট ইউ, আপার লিমিট ভি। এ বাইরে গেল, ডিটিকে ইন্টিগ্রেট করলে টি, লোয়ার লিমিট 0, আপার লিমিট টি। মান বসাই দিলাম। ভি এর মান ভি মাইনাস ইউ, টি এর মান টি মাইনাস 0। তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই তো সহজ জিনিস। এই প্রবলেম কি এক্সামে আসবে? না, প্রবলেম তো এক্সামে আসবে না, বুঝতে হবে। তোমার অ্যাপ্লিকেশন আসবে, ধরো সূত্রের অ্যাপ্লিকেশনগুলো আসবে, তো তোমার তো তখন বুঝতে হবে। তুমি যদি সূত্রের অ্যাপ্লিকেশন না না বুঝো তাহলে তো হবে না। আচ্ছা, নেট ডিস্টার্ব দিচ্ছে বুঝতে পারতেছি। হ্যাঁ, একটু দেখো, আজকে বেশিক্ষণ পড়াবো না, সমস্যা নেই। এই যে 3টা সূত্র প্রমাণ করে ছেড়ে দিব। না, বুঝতে পারতেছি নেট খুব যে কি ডিস্টার্ব দিচ্ছে। ওকে, এবার আসো এই সূত্রটা প্রমাণ করব। 2 নম্বর, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটাই আসলে সরণের মূল সূত্র। এস ইকুয়াল টু ইউটি, ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ওটা কিন্তু মূল না, এটাই মূল। এটা নিয়েই কাহিনী আসলে মেইনলি। এবার এটা আমাদের লাগবে, ঠিক আছে? তাহলে এখন কি করা যায়? ভি ইকুয়াল টু বেগ দিয়ে শুরু করি। বেগ হচ্ছে সরণের পরিবর্তনের হার। এই যে বি ইকুয়াল টু ডিএস ডিটি, মারো কোনাকুনি গুণ মারো। তাহলে ডিএস ইকুয়াল টু ভি ডিটি। এবার দুই পাশে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দাও, ইন্টিগ্রেশন করব। ওকে, ইন্টিগ্রেশন করব। তাহলে ডিএস কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? সরণের সাপেক্ষে। সরণের লিমিট বসাবো, সরণের লিমিট 0,
সরণের লিমিট এস, S1 থেকে S2, তাহলে 0 থেকে S। ভি ডিটি কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে, টি এর সাপেক্ষে 0 টি, 0 থেকে এই যে টি। তাহলে ডিএস কে ইন্টিগ্রেট করলে, ডিএস কে ইন্টিগ্রেট করলে এস, 0 থেকে এস, বুঝলা? এইবার এটাকে ইন্টিগ্রেট করবো, তাহলে ভি বাইরে, ভি বাইরে বিদায়, ভি বাইরে ডিটি, না হবে না। দেখি কে বলতে পারো কেন হবে না? ভি বাইরে, ভি কি কনস্ট্যান্ট? ভি কি কনস্ট্যান্ট? ভি কি ধ্রুবক যে ভি বাইরে? না, ত্বরণ ধ্রুবক, বেগ তো ধ্রুবক না। যে ধ্রুবক না, যে চলক, তুমি তার কেন বাইরে পাঠাবা? বাইরে পাঠানো যাবে না। বাইরে পাঠানো যাবে না। তাহলে ইন্টিগ্রেশন ভি ইকুয়াল টু কি লেখা যায়? ইউ প্লাস এটি লেখা যায়, লেখা যায় ইউ প্লাস এটি, এই যে লিখে দিলাম। এবার 0 থেকে টি, তো এইটা তো আমি অলরেডি ইন্টিগ্রেশন করে ফেলছি। এস একবার বসবে এস, একবার বসবে 0, তাহলে এস মাইনাস 0। এইবার আসো, এখানে দুইটা ইন্টিগ্রেশন, এখানে দুইটা ইন্টিগ্রেশন, তাহলে আমি একটু ভেঙে করি। ইন্টিগ্রেশন এই যে ইউ কে টি এর সাপেক্ষে ডিটি, আবার ইন্টিগ্রেশন এ টি কে টি এর সাপেক্ষে ডিটি, লিমিট 0 থেকে টি, 0 থেকে টি, লিমিট 0 থেকে টি, ভেঙে দিলাম আর কি। তাহলে এখন দেখো এস মাইনাস 0 মানে এস ইকুয়াল টু ইউ কিন্তু বাইরে যাইতে পারে, ইউ ইন্টিগ্রেশন সাইনের বাইরে আসতে পারে। কেন? ইউ তো আদিবেগ। একটা গাড়ি চলা শুরু করছে, চলা শুরু করার পরে তুমি তার আদিবেগ চেঞ্জ করতে পারবা? আদিবেগ তো ফিক্সড, আদিবেগ তো কনস্ট্যান্ট। তাহলে ইউ বাইরে আসবে, ইউ আসলো বাইরে, ভেতরে আছে কে? ডিটি। এখন ডিটিকে ইন্টিগ্রেট করলে কত হবে? টি। এই যে ইউ বাইরে আসলো, ভেতরে থাকলো ডিটি, তাহলে ইউ ডিটিকে ইন্টিগ্রেট করলে টি, যার লোয়ার লিমিট 0, আপার লিমিট টি। ভাই এ ধ্রুবক বাইরে আসলো, এ বাইরে চলে আসলো, তাহলে টি ডিটি, ভাই এক্স ডি এক্স যদি এক্স স্কোয়ার বাই 2 হয়, তাহলে এ বাইরে আসার পরে টি ডিটি, টি ডিটি কত হবে? টি স্কোয়ার বাই 2, এটা হবে টি স্কোয়ার বাই 2, টি স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে 0 থেকে টি। তাহলে এস ইকুয়াল টু ইউটি, ইউ টি মাইনাস 0, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এস ইকুয়াল টু ইউ টি, একবার টি বসবে একবার 0 বসবে, তাহলে টি মাইনাস 0 টি, বুঝলা? নাকি লিখে দেখাইতে হবে? আর হাফ এ টি স্কোয়ার, টি এর মান একবার বসবে টি, একবার বসবে 0, 0 বসাইলে তো 0ই হয়ে গেল। তাহলে এই যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই হচ্ছে আমাদের সূত্র, বুঝলা? এবার আসো বাকি সূত্র, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। দেখি এইটা প্রমাণ করতে পারি কিনা। ত্বরণকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? ত্বরণকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? এটাকে কি যেন একটা নাম বলা হয়, কি যেন জার্ক না কি যেন বলে, যেন জার্ক, জার্ক বলে মনে হয়, GER এরকম কিছু একটা হবে হয়তো, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, এরকমই নাম মনে হয়। তো ওইটা আমাদের লাগবে না, ওইটা আমাদের দরকার নেই, আমাদের ত্বরণ পর্যন্ত আমরা থেমে যাবো। একটা ভালো প্রশ্ন করছো ভাই, ত্বরণেরও তো পরিবর্তন হইতে পারে। ইয়েস, ত্বরণেরও পরিবর্তন হইতে পারে। টাইম কনস্ট্যান্ট ভি তো ফিক্সড, টাইম কনস্ট্যান্ট কোত্থেকে? টাইম কনস্ট্যান্ট, টাইম কোথায় কনস্ট্যান্ট আসলো? টাইম কনস্ট্যান্টে তো ভিটা ফিক্সড, কোথায় টাইম কনস্ট্যান্ট? কে বলছে তোমাকে টাইম কনস্ট্যান্ট? একটা গাড়ি চলতেছে, আমি একটা টি সময় পর বেগ কত, তো টি চেঞ্জ হলে তো ভি চেঞ্জ হচ্ছেই। ওকে, টাইম ভ্যারিয়েবল তাই ভি ভ্যারিয়েবল, গুড। এইবার আসো 3 নম্বর, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এইটা প্রমাণ করতে চাই ক্যালকুলাসের সাহায্যে। পারবো? অবশ্যই পারবো। কিভাবে দেখি পারা যায়? আচ্ছা, ত্বরণের সূত্র এ ইকুয়াল টু ডিবি বাই ডিটি। দেখো একটা তোমার মজার জিনিস বলি, এই সূত্রে কে নেই, টি নেই, তাহলে টিকে তাড়াই দিতে হবে এখান থেকে, টিকে বিদায় করে দিতে হবে। টিকে কেমনে বিদায় করা যায়? আচ্ছা একটা কাজ করি, ডিবি বাই ডিটি আছে না, তাহলে আমরা একটা কাজ করি, ডিবি বাই ডিএস, ডিএস বাই ডিটি, অর্থাৎ ডিএস দিয়ে ভাগ করে ডিএস দিয়ে গুণ করি। বলো পারি কিনা?
ত্বরণ এ হচ্ছে ডিভি বাই ডিটি, বেগের পরিবর্তনের হার ত্বরণ। বেগকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাওয়া যায়। আমার এই সূত্রে টি থাকা যাবে না, টিকে তাড়াইতে হবে। টিকে তাড়ানোর জন্য আমরা একটা চালাকি করছি। কি চালাকি? এ ইকুয়াল টু ডিভি বাই ডিএস লিখছি, কিন্তু ছিল তো ডিভি বাই ডিটি। তাহলে এখন দেখো ডিএস ডিএস কাটাকাটি করেই ডিভি বাই ডিটি থাকে। ওকে, এইবার এইবার এই জিনিসটা কি জিনিস বলো, চেনো এরে? এটা বেগ না? ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি। তাহলে এটা কি? এটা বেগ, তো এটা বেগ। তাহলে এ ইকুয়াল টু এটা বেগ ভি, তারপরে ডিভি ডিভাইডেড বাই ডিএস। তাহলে এবার কোনাকুনি দাও, ভি ডিভি সমান সমান এ ডিএস, ভি ডিভি এ ডিএস। দাও দুই পাশে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দাও, ইন্টিগ্রেশন সাইন। কার সাপেক্ষে? সরণের সাপেক্ষে। সরণের লিমিট দেখো চিত্রে, 0 থেকে এস, সরণের লিমিট 0 থেকে এস। তাহলে সরণের লিমিট 0 থেকে এস। কার সাপেক্ষে? বেগের সাপেক্ষে। বেগের লিমিট আদি বেগ ইউ, শেষ বেগ ভি, বেগের লিমিট। এইবার তুমি বলো না, ভি ডিভিকে ইন্টিগ্রেট করলে কি থাকে বলো দেখি? ভি ডিভিকে ইন্টিগ্রেট করলে ভি স্কোয়ার বাই 2, লোয়ার লিমিট ইউ, আপার লিমিট ভি। এ ধ্রুবক গেল বাইরে, এবার ডিএস কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়? এস। এ গেল বাইরে, কনস্ট্যান্ট। ডিএস কে ইন্টিগ্রেট করলে এস, যার লোয়ার লিমিট 0, আপার লিমিট এস। তাহলে 1 ডিভাইডেড বাই 2 ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু এ এস মাইনাস 0। হয়ে গেছে, হিসাব হয়ে গেছে। দেখো হাফটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, 2 এখানে এসে গুণ হয়ে 2 এ এস, এই যে এ এস ইন্টু 0 মানে এ এস মাইনাস 0। তাহলে এবার ভি স্কোয়ার ইকুয়াল টু নাও ইউ স্কোয়ার প্লাস 2s। দেখছো, প্রমাণ হয়ে গেছে, শেষ। এই হচ্ছে বেগের সূত্র, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। ক্লিয়ার? যার কি ভেক্টর রাশি, ত্বরণের পরিবর্তনের হার হলে তো অবশ্যই ভেক্টর রাশি হবেই। ত্বরণের পরিবর্তনের হার যদি হয় তাহলে অবশ্যই সেটা ভেক্টর রাশি হইতে হবেই। ছুটি দেন, মায়ের খাবা বলো? ছুটি চাইতেছো? আসো মায়ের খাই যাও। মায়ের তো খাও নাই, ভালো হয়ে যাও, বুঝলা? মাসুদ কিন্তু ভালো হয়ে গেছে, তোমরা কিন্তু ভালো হইলে না। যত দ্রুত পারো তাড়াতাড়ি ভালো হয়ে যাও। মাসুদ ভালো হয়ে যাও। হ্যাঁ, এবার শোনো, দেখো আমরা তো এতগুলো সব ইন্টিগ্রেশন দিয়ে দেখালাম, ডিফারেন্সিয়েশন দিয়েও কিন্তু দু একটা দেখানো যায়। যেমন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা জানি। তাহলে সরণের সমীকরণ যদি এটা হয়, তাহলে এটা থেকে বেগের সমীকরণ নির্ণয় করো। এটা থেকে বেগের সমীকরণ, এইটা থেকে বেগের সমীকরণ নির্ণয় করো। সরণের সমীকরণ যদি এটা হয়, এটা থেকে বেগের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, সরণকে কি করলে বেগ পাওয়া যায়? ডিফারেন্সিয়েশন করলে। তাহলে আমি চাই বেগের সূত্র চাই। বেগের সূত্র মনে মনে বলো তো, বেগের সূত্র কি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। দেখি কি পাই। তাহলে ডিডিটি অফ এস, তাহলে ডিডিটি অফ এস, এস হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিডিটি ইউটি, তারপরে ডিডিটি হাফ এটি স্কোয়ার। ইউ আদিবেগ ধ্রুবক বাইরে আসলো, টি কে টি এর সাপেক্ষে এবার কিন্তু ডিফারেন্সিয়েশন। তো টি কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1। এবার হাফ বাইরে আসলো, এ ধ্রুবক বাইরে আসলো, আদিবেগ কিন্তু ধ্রুবক, আদিবেগ গাড়ি চলা শুরু করছে, আদিবেগ তো কনস্ট্যান্ট ফিক্সড। হাফ বাইরে আসলো, এ বাইরে আসলো। এবার টি স্কোয়ার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে পাওয়ার 2 সামনে আসবে আর পাওয়ার 1 কমে যাবে, 2 - 1। তো এবার 2 আর 2 কাটাকাটি, তাহলে অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এই যে দেখো চলে আসছে। তাহলে সরণের সমীকরণ থেকে দেখো বেগের সূত্র প্রমাণ। তোমাকে যদি বলা হয় এটা থেকে দেখাও যে বেগ ধ্রুবক,
এই সূত্র থেকে দেখাও বেগ ধ্রুবক। এই যে সমবেগ না, মানে মানে সরি, এটা থেকে দেখাও ত্বরণ ধ্রুবক, বেগ না, সরি বেগ না। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা থেকে দেখাও ত্বরণ ধ্রুবক, ত্বরণ ধ্রুবক, এটা দেখো। তো কিভাবে দেখাবো দেখো, ত্বরণ এ ইকুয়াল টু ডি ডিটি অফ ভি, ডি ডিটি অফ ভি। তাহলে ডি ডিটি অফ ভি হচ্ছে ইউ প্লাস এটি। দেখো ত্বরণ আসে কিনা, এখান থেকে এটাই পড়ে থাকে কিনা। এই পাশে কি আছে এ না, তাহলে এই পাশেও কি পড়ে থাকা লাগবে, এই পড়ে থাকা লাগবে। বুঝতে পারছো, এটা বাংলায় লিখি ত্বরণ, ত্বরণ এই পাশে দেখি তো এ পড়ে থাকে কিনা। তাহলে ইউ কে টি এর সাপেক্ষে, ইউ তো কনস্ট্যান্ট, এই যে ডি ডিটি ইউ কনস্ট্যান্ট, আর হাফ এ টি, সরি হাফ বলতেছি, ডি ডিটি এ টি। তাহলে ইউ ধ্রুবক, ধ্রুবককে যদি ডিফারেন্সিয়েট করা হয়, ধ্রুবকের কোনো পরিবর্তন হয়, এখানে শুধু ধ্রুবক, কোনো টি টি নাই, তাহলে এটা হবে 0। আর প্লাস এ যদি ধ্রুবক হয় তাহলেই তো এ বাইরে আসতে পারবে, আর টি কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1 হবে। দেখো এই যে ত্বরণ পড়ে আছে, এই যে এ ধ্রুবক ত্বরণ, ধ্রুবক ত্বরণ পড়ে আছে, ধ্রুবক বলেই তো আমি বাইরে নিয়ে আসছি, ঠিক আছে, ধ্রুবক ধরেই তো বাইরে নিয়ে আসছি, এই যে ত্বরণ। তাহলে দেখো তো ত্বরণ পাইলাম কিনা, ধ্রুবক ত্বরণ পাইলাম কিনা। তাহলে এই হচ্ছে কাহিনী। এগুলো থেকে ম্যাথ কোশ্চেন আসে, হ্যাঁ অবশ্যই ম্যাথ কোশ্চেন আসে, এগুলো থেকে অবশ্যই অবশ্যই করে ম্যাথ কোশ্চেন আসে। বুঝতে পারছো? একজন ভালো একটা প্রশ্ন করছে, ভাই ইন্টিগ্রেশন করার পরে তো প্লাস সি দিতে হয়, আপনি তো একটাতেও প্লাস সি দিই নাই, তাহলে তুমি পাঠ প্রস্তুতি পর্বের ক্লাসগুলো একটু ভালো করে দেখে আসো। বলছিলাম ইন্টিগ্রেশন করে যদি লিমিট বসাই তাহলে আর ধ্রুবক যোগ করার দরকার পড়ে না। ইন্টিগ্রেশন করে যদি লিমিট বসাই তাহলে আর ধ্রুবক যোগ করার প্রয়োজন পড়ে না। বুঝলা? ঠিক আছে, নেটের যে কি সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসে আমি আর বেশিক্ষণ পড়াইতেছি না, আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ঠিক আছে, আজকে এখানেই শেষ করে দিচ্ছি, নেক্সট দিন একটু বেশি সময় ধরে পড়াবো। ফেসবুকে দেখি কি অবস্থা, ফেসবুকে কি ক্লাস করা যাচ্ছিল ঠিকঠাক মতো? হায় রে অবস্থা, ফেসবুকে তো পুরো লাল হয়ে গেছে। না, নেটের এরকম ডিস্টার্ব দিলে এদের তো ধরে মারা উচিত। 90 MBPS লাইন নেওয়া, তারপরেও যদি এরকম অবস্থা হয়।